আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি, বলছেন মোনায়েম মুন্না। হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত, বলছেন জিএম কাদের। বলছেন শেখ হাসিনার হাতে আছে 18 দিন, অপশন মাত্র দুটি। এবং সর্বশেষ জানাবো, এখনো পানিবন্দী 7 লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত 53 লাখ মানুষ, 7 জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি, বলছেন মোনায়েম মুন্না। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। তিনি বলেন, ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার কিভাবে পালিয়ে গেছে, একই সঙ্গে তার লোকজন পালাতে গিয়ে কিভাবে মারা যায় ও ধরা খায়, আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা আসবে, সেজন্য যুবদল এমন কোনো কাজ করবেন না যাতে করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। মোনায়েম মুন্না বলেন, বর্তমানে আমরা একটি অন্তর্বর্তী সরকারের সময় পার করছি, তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের দল হিসেবে গড়ে তুলতে চান। যুবদল সবসময় রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে। হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত, বলছেন জিএম কাদের। দেশে ফিরে এসে শেখ হাসিনার বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একজন সাংবাদিক প্রশ্ন করেন, ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থান কি? এই প্রশ্নের জবাবে জাপা নেতা জিএম কাদের বলেন, ওনার নিজের এখানে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত। উনি এ দেশের নেতা ছিলেন, সবার সামনে ওনার জবাবদিহি করা, দোষ করলে স্বীকার করা, না করলে অস্বীকার, যেটাই হোক বিচার হওয়া উচিত তার। আমি মনে করি এটা স্বাভাবিক বিষয়। প্রসঙ্গে জিএম কাদের আরো বলেন, আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ দেশ ছেড়ে চলে যাননি, ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, উনি বলেছিলেন আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি, আমি জনগণের সামনে দাঁড়াবো। ওনার যদি সাহস থাকে তার দেশে আসা উচিত, আর সাহস না থাকলে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনে বিতর্কিত সব নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন। জবাবে জিএম কাদের বলেন, 2018 সালের নির্বাচনে বিএনপির অংশ নিয়েছিল, নির্বাচনে অংশ নিলেও যদি সরকারকে বৈধতা দেওয়া হয় সেই বৈধতা বিএনপিও দিয়েছিল। 2024 সালে বারবার নির্বাচন থেকে সরে আসতে চেয়েও পারেনি বলে দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, শেষ পর্যন্ত বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে সরে আসার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। মিডিয়ায় অনেক লোক, রাজনৈতিক অনেক নেতা এই বিষয়টি জানেন। তিনি আরো বলেন, 2024 সালে আমাদের যখন নির্বাচন করতে বাধ্য করা হলো তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। নির্বাচনে যেহেতু অংশ নিয়েছি তাতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। জাপা চেয়ারম্যান বলেন, আমরা যদি না যেতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা যদি না যেতাম আমাদের জন্য পক্ষ কি নিয়ে যেত? আমরা না গেলেও নির্বাচন হতো। তাদের পতন হয়েছে নির্বাচনের কারণে নয়, তাদের দুঃশাসন, গর্দমীয় জেদের জন্য। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনগুলো দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাপা পরামর্শ দিয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচন দিলে বোঝা যাবে পদ্ধতিটা কতটা কার্যকর হয়েছে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না বলে মত দিয়েছেন তিনি। শেখ হাসিনার হাতে আছে 18 দিন, অপশন মাত্র দুটি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলার বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সেদেশে 45 দিন থাকতে পারবেন, এর মধ্যে কেটে গেছে 27 দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে, হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই 77 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর? 6 বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা। জানা যায় ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে? ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন। বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে? পাসপোর্ট বাতিল করে যাওয়ার শেখ হাসিনা এখন উদ্বাস্তু। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন। চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল, দুটো দেশই হেরেছে। মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে, ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন, রাজনৈতিক পণ্ডিতরা দ্বিবিদ্যা
বিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন সিস্টার্স নিয়ে। হাসিনার জামানায় স্বস্তি এসেছে, প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে। ঢাকার রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত 100টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এ কারণে ভারত সতর্ক পা ফেলছে। কূটনৈতিক পণ্ডিতরা নরেন্দ্র মোদী সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিতে এই অবস্থায় হাসিনা দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবে পরিবর্তন আসছে। দক্ষিণ এশিয়ায় কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই, যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গেই। ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত। কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে, তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয়। সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে। কূটনৈতিক পণ্ডিতরা বলছেন এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর উপর। এখনো পানিবন্দী 7 লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত 53 লাখ মানুষ। 7 জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক। বন্যায় আক্রান্ত 11 জেলার মধ্যে 7 জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জেলাগুলো হলো চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার। এছাড়া মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। এখনো 7,05,052টি পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 53,06,402 জন। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দেশের চলমান বন্যা সম্পর্কে সর্বশেষ তথ্য জানানো হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এখনো দেশের বন্যা সংক্রান্ত জেলা 11টি। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। এখনো দেশের 68টি উপজেলা বন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত। ইউনিয়ন বা পৌরসভা রয়েছে 504টি বলে জানিয়েছে মন্ত্রণালয়। বন্যায় গতকাল নতুন করে কেউ মারা যায়নি। এ পর্যন্ত 59 জনের মৃত্যু তথ্য জানানো হয়েছে। তাদের মধ্যে পুরুষ 41 জন, নারী 6 জন এবং শিশু 12 জন। এদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন 14 জন, ফেনীতে 23 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 9 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন, কক্সবাজারে 3 জন এবং মৌলভীবাজারে 1 জন। এছাড়া এর সময় মৌলভীবাজারে 1 জন নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।